বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে খেলাধুলোর বিষয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব ক্রিকেট নিয়ে। আমরা আজকে আমাদের আলোচনায় পেয়েছি একজন ক্রিকেট বিশ্লেষক। আমরা পেয়েছি আমাদের আলোচনায় ক্রিকেট বিশ্লেষক সুব্রত হাজরা। সুব্রত নমস্কার। নমস্কার। সুব্রত হাজরা সঙ্গে আমরা ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করব। আমাদের যে এখন বর্তমানে যে চলছে টেস্ট ক্রিকেট, তারপরে ওয়ানডে ক্রিকেট এবং টি-20 ক্রিকেট, এই খেলাগুলো নিয়ে আমরা ওনার সঙ্গে সংক্ষেপে কিছু আলোচনা করব। সুব্রত বাবু, আপনাকে আমাদের এই আলোচনার প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি যে সংক্ষেপে আপনি উত্তর দেবেন কোনটা আপনার সব থেকে বেশি প্রিয়। আমার উত্তর পরে বিশ্লেষণ আপনার কাছে জানবো। আমি যেই প্রজন্মের মানুষ, তাতে করে আমি টেস্ট ক্রিকেট দেখেই বড় হয়েছি এবং টেস্ট ক্রিকেটের যে গরিমা এবং তার যে রোমাঞ্চকতা, সেটা আমার কাছে মানে দুর্দান্ত লাগে। তার পরবর্তীকালে আমরা ওডিআই পেয়েছি, ওডিআই এর পরে আমরা এখন টি-20 পেয়েছি। ঘটনা হচ্ছে যে টেস্ট ক্রিকেটের মধ্যে যে ক্রিকেটের আভিজাত্যটা রয়েছে সেটা কিন্তু বাকি দুটোর মধ্যে নেই। কিন্তু পরবর্তীকালে অন্যান্য ক্রীড়ার মতোই পাওয়ার ক্রিকেট এবং আস্তে আস্তে মানুষের সময়ের অভাব, এই কারণে যেটা চিত্তাকর্ষক হবে আরো বেশি অল্প সময়ের মধ্যে, এবং যেখানে আজকে আন্তর্জাতিক যে অর্থনৈতিক গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে করে এই ক্রিকেট থেকে আর্নিংস যতটা বেশি হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু প্রত্যেকটা দেশই ওডিআই অ্যাডপ্ট করেছে। প্রথমের দিকে ওডিআই 50 ওভারের খেলা, একটা করে ইনিংসই ধরা যায় টেস্ট ক্রিকেটের মতো। তার মধ্যেও কিন্তু যথেষ্ট ক্রিকেটীয় যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ফুটে ওঠে। কিন্তু টি-20টা যেন ওই পাওয়ার ক্রিকেটের মতো হয়ে গেছে এবং আগামী দিনে এটা দেখলেও বিস্মিত হব না যে টি-10 এসে গেছে, যে প্রতি 10টা উইকেটই লাগিয়ে দেওয়া হচ্ছে 10 ওভারে। মানে এসে তার দাঁড়ানোর কোনো ডিফেন্স করার কোনো জায়গা নাই, এসে থেকে উড়িয়ে মাঠের বাইরে বলটা। এখন বলতে গেলে এই বিশ্লেষণ তো আপনি করবেন, আবার নিশ্চয়ই এরকম প্রশ্ন আপনার কাছে থাকবে, কিন্তু বর্তমানে কোন খেলাটা মানে ক্রিকেটের এই যে তিনটে আপাতত তো টি-10 আসেনি, মানে 10 ওভারের খেলা সেভাবে আসেনি, এখন যেটা চলছে টি-20 এবং ওয়ানডে এবং এর মধ্যে এর মধ্যে কোনটা আপনার দেখতে বেশি ভালো লাগে? হ্যাঁ, এখন যদি টি-20 আর মানে ওয়ানডে ইন্টারন্যাশনালের মধ্যে বলা হয়, তাহলে অবশ্যই ওডিআইকেই আমি প্রেফার করব। কিন্তু সময়ের জন্য এখন যে অবস্থা, তাতে করে মানুষ কাজের জন্য অনেক চাপে থাকে। সে বিনোদনের জন্য সন্ধ্যের পরে এসে যখন বাড়িতে ঢোকে, তারপরে বা সারা দিনের মধ্যে 20 ওভার করে 20 ওভার হতে গেলে লাগে মোটামুটি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে। তো এই সময়টুকু স্পেয়ার করা যায় এবং তার মধ্যে রোমাঞ্চকর একটা উত্তেজনা অনুভব করে যারা দর্শক, যারা ক্রীড়ামোদী, তার জন্য টি-20 আজকে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। বর্তমান সময়ে আপনার কোন এটা দেখতে বেশি ভালো লাগে? আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি বলবো যে ওডিআই। কেন, ওডিআই এর ওই 50 ওভারের মতো কিন্তু একটা উত্থান পতন থাকছে, কিন্তু টি-20তে সেই এটা থাকছে না। আপনি বললেন যে এক সময় আপনারা, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই ওয়ানডে ক্রিকেটটা এসেছিল, ওর কারণে আমাদের কপিল দেবের 75 এ প্রথম ওয়ার্ল্ড কাপ, 83-তে যখন কপিল দেব আমাদের দেশকে জিতলো, তারপর থেকে ওয়ানডে খুব জনপ্রিয় হয়ে, যদিও তখন 60 ওভারের খেলা ছিল, তারপরে 50 ওভার হয়েছে। ঠিক, একদম ঠিক। কিন্তু আমরা তো প্রথমে টেস্ট খেলাই দেখতাম, মিডেন গার্ডেনে হতো। সেই টেস্ট খেলা দেখে আপনারা যখন বড় হয়েছি, সুনীল গাভাস্কার, বিশ্বনাথ, তারা ব্যাটিং করতো, তার আগে পতাউদ্দিন ব্যাট করতো,
সেইখান থেকে আপনি বলছেন এখন আপনি টেস্টের থেকে ওয়ানডে খেলাটা আপনাকে বেশি আকর্ষণ করে। না, সে আমি কখনোই বলবো না ওয়ান ডে আকর্ষণ করে না। ওয়ান ডে আমাকে একটা উত্তেজনা বা রোমাঞ্চক অনুভূতি দেয়, কিন্তু খুব আনন্দ দেয়, কিন্তু ক্রিকেটের যে ধ্রুপদী আনা সেটা আমি টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত পাই। এখনো পর্যন্ত এই তো গত ফিফথ টেস্ট লাস্টে একটা সময় আমি দেখলাম 175 এক উইকেটে, যেটা ইংল্যান্ডের সঙ্গে হলো, ইংল্যান্ডের সাথে সম্প্রতি। হঠাৎ করে এই যে সঙ্গে সঙ্গে এক এন্ড থেকে অন্য এন্ডে বোলার পরিবর্তন করা এবং ওই স্পট যে তৈরি হয়েছে সেটাকে ইউজ করা, নিমেষের মধ্যে অন্তত 18 রানের মধ্যে বোধহয় বেশ কয়েকটা উইকেট পড়ে গেল। আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, সেদিন আমার অফিসে কাজের চাপ ছিল। তা আমি এটা যে দেখলাম, এই যে একটা গতির হঠাৎ পরিবর্তন, এটা মানে ভাবা যায় না যে কেউ ওই যে হ্যাঁ, এইটাই টেস্ট ক্রিকেটের মাধুর্য। এই যে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, এটা ও এখানে দারুণ ভাবে দেখা যায়। সবচেয়ে বড় কথা, তাদের যে ক্রিকেটারদের যে ক্লাসটা টেস্ট ক্রিকেটে যেভাবে দেখাতে পারে, কেতাবি মার যেটা, হ্যাঁ কেতাবি, বিশ্বনাথ খেলতো, আজহারউদ্দিন খেলতো কেতাবি, এই যে পেশেন্স রাখা, এই যে অফ স্টাম্পের বল ছেড়ে দেওয়া, বল ছাড়াই তো উঠে গেছে এখন সব বলই এগিয়ে খেলার জন্য এগিয়ে যাচ্ছে, যেটা ক্রিকেটের ইয়েটাকে নষ্ট করে দিয়েছে। আমরা টেস্ট ক্রিকেটে আজহারউদ্দিনের মতো ব্যাট দেখেছি, বিশ্বনাথের মতো ব্যাট দেখেছি, গাভাস্কারের মতো ব্যাট দেখেছি। সেই যে টেস্টে ব্যাটিং, সেই ব্যাটিংটা কি কেতাবি ব্যাটিং, সেই রকম খেলাটা কি এই বর্তমান প্রজন্মে কমে যাচ্ছে? হ্যাঁ, একটু কমেছে। ওটা টি-20-র জন্যই কমেছে। যে টেস্ট ক্রিকেটের সময় যে ক্লাসটা ছিল, সেই আপনাকে 97 বোধহয় 97 গাভাস্কার করেছিল ব্যাঙ্গালোরে, আমার মনে আছে, ঘূর্ণি পিচ, তার বিরুদ্ধে ঠিক খেয়াল করছে না, ইংল্যান্ডের বিরুদ্ধে না, যাই হোক ওই ইনিংসটা আমি দেখেছিলাম। তো এখন ওই ধরনের ইনিংস 97-এ গাভাস্কারের যে ইনিংস, এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সাথে যে হেলমেট ছাড়া যে গাভাস্কারের খেলা, এই খেলার তো ইকুইভ্যালেন্ট এখন পাওয়া যায় না। আমি রাহুল দ্রাবিড়ের মধ্যে যখন টি-20-র ব্যাপকতা আসেনি, তার মধ্যে ব্যাপকতা আসার পর আর কোনো দ্বিতীয় রাহুল দ্রাবিড় আমি পাবো বলে মনে হয় না। তখন আমি রাহুল দ্রাবিড়ের মধ্যে সেই ক্লাসটা পেয়েছি, বা যেটা বলা যায় যে তখন লয়েড খেলতো, বা গ্রেগ চ্যাপেল খেলতো, তারপরে ইয়ান চ্যাপেল খেলতো, বা আমাদের পাকিস্তানের অনেক বড় বড় ব্যাটসম্যান ছিল, সেই মিয়াঁদাদ, জাহির আব্বাস বা মিয়াঁদাদের মতো ব্যাটসম্যান, সেই ধারাটা কি এখন আর? না, সেই ধারাটা এখন আর নেই। এখন বিরাট ক্লাসিক ব্যাটসম্যান যাদের এখন ক্লাসিক ব্যাটসম্যান বলতে বিরাট কোহলি এত উচ্চমানের একজন ব্যাটসম্যান যে তিনটেকে অ্যাডাপ্ট করে সমানভাবে চলতে পারছে, এটা কিন্তু খুব বিস্ময়ের ব্যাপার। হ্যাঁ, যেমন গাভাস্কার যখন আমাদের ওডিআইটা হলো 60 ওভারে 75-এর পর 79, তারপরে 80-তে জেতার পর তো ভারত আস্তে আস্তে এই জায়গাটায় প্রবেশ করলো, কপিল দেবের 83 পর। আর 79-75-এ গাভাস্কার খেলতো, আউট হয়ে যেত। টেস্ট ক্রিকেটার, তাকে ওই 50 ওভারে তাকে বেঁধে ধরা, ওইভাবে তো খেলতে পারবে না। তো যাই হোক, এখন কিন্তু বিরাট কোহলিকে দেখা যায় তিনটে ফরম্যাটেই দারুণ ভাবে খেলতে পারে, এবং বিরাট কোহলির মধ্যে সেই পেশেন্সও আছে, এবং নো ডাউট ও একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার এখনকার দিনে। রাহুল ওর মধ্যেও আমি একটা সুন্দর পেয়েছি। শুভমান গিল তো একটা টেস্ট প্লেয়ার, সে তো আবার না, কিন্তু ওয়ানডেতে ওয়ানডে অ্যাকচুয়ালি শুভমান গিল মেনলি কিন্তু টেস্ট প্লেয়ার। আচ্ছা, এই যে আমরা তিনটে ফরম্যাট নিয়ে আলোচনা করছি, এই তিনটে ফরম্যাটের সঙ্গে সঙ্গে একটা জিনিস আলোচনায় আসে, আমরা মিডিয়ায় দেখতে পাই যে এই প্লেয়ারটা, মানে এই ক্রিকেটার লাল বলের ক্রিকেটার, এ হচ্ছে সাদা বলের ক্রিকেটার, এই সাদা বলে ভালো খেলে, এই লাল বলে ভালো খেলে, একে লাল বলে যখন খেলাবে একে রাখো, সাদা বলে হলে এই বোলারকে রাখো। এই লাল বল আর সাদা বল, এর কি রহস্য? ওই যে বললাম, টেস্ট ক্রিকেটের যে মাধুর্য বা টেস্ট ক্রিকেটের যে ক্লাসিক্যাল দিকটা, সেটা ওই লাল বলটার জন্য। লাল বলের কি আছে, একটা আপনাকে ছোট্ট ফরমেশন দিচ্ছি। লাল বল এবং সাদা বল দুটোর ভেতরে কোর হচ্ছে কর্ক, তার উপরে যে বাইন্ডিংটা থাকে
সেটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে হচ্ছে ডাই মানে রং করা একটা পাতলা লেদার, ডাই লেদার লাল বলটার ক্ষেত্রে, ঠিক আছে। ওটা 4 পিসে সেলাই হয় আর 2 পিসে সেলাই হয়, মানে যেমন পৃথিবী দুটো বল হয় আর কি, দুটো অর্থ দিয়ে যে সিমটা তৈরি হয় সেই সিমটা প্রমিনেন্ট সিম হয়, ওটা হ্যান্ড স্টিচড। লাল বল আর সাদা বলে খেলার এবারে বলছি খেলার পার্থক্য কি না? খেলার পার্থক্য বলছি, সাদা বলটায় কিন্তু সেটা থাকে না, সাদা বলটায় কর্কের পরেই যেটা ওর থাকে সেটা হচ্ছে পলিইউরেথেন একটা মেটেরিয়াল, যেটা ট্যান্ড মানে একটু মেলে এবং তাতে হোয়াইট কোটিং থাকে। এবার দুটোর মধ্যে তফাৎ হচ্ছে সাদা বলটা হার্ডি হয়, কারণ ও 50 ওভারের খেলার জন্য বা 20-20-র জন্য যে এটা হয় ওতে বেশি স্ট্রাইক হয় এবং ও করোশন এবং ওয়্যার বা টিয়ার সবকিছু রেজিস্ট্যান্স ক্ষমতাটা বেশি, চট করে ছিঁড়ে না, তার সারফেসটা চট করে নষ্ট হয় না। কিন্তু লাল বলটায় চট করে ওর মোমেন্ট লেয়ার থাকে, ওর উপরে একটা মোমেন্ট লেয়ার থাকে, ওটা যখনই নষ্ট হয় সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যায়। ফাস্ট বল আর স্পিন বোলারদের ক্ষেত্রে এই লাল বল কাজ করে, লাল বলটাই কাজ করে। এই স্পিনার কি ফাস্ট বোলার তাদের প্রেফারেন্স হচ্ছে লাল বলটা, কারণ হচ্ছে এই লাল বলের প্রথম যখন বল করবে তখন ওই যে প্রমিনেন্ট সিমটা থাকে চারদিকে, এই সিমটাই হচ্ছে কাজ করে। সিমটা আউটসাইড মানে অফ স্ট্যাম্পের বাইরের দিকে রেখে বোলার যখন আঙুলটা থাকে তখন এমনি করে রোল করে, বলটা এরকম রোল করে, বলটা যখন ছাড়ে এইভাবে রোল করে, তখন সেটা অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে সুইং করে ডান দিকে, মানে আউট সুইং বলছে সেটাকে। যদি এই আঙুলটার কাজ বেশি হয়, যদি এইভাবে রোল করা হয়, আর সিমটা যদি ইনার মানে লেগ স্ট্যাম্পের বাইরের দিকে রাখা হয় একটু লেগ স্ট্যাম্প ঘেঁষে, তাহলে সেটা ইন সুইং হয়। এবারে ঘটনা হচ্ছে যখন 2-4টে 4 হয়ে গেল, স্ট্রোক হলো, 6 হলো, তারপর একদিকটা সাধারণত মানে রাফ করে করে রাখাই হয়, ইচ্ছা করে রাফ করে রাখা বলে লাল বলে নোক দিয়ে ডক্টরিং করার কথা প্রায় শুনবেন, কিন্তু অন্য দিকটায় পলিশ করা হয়, সব সময় পলিশ করা হয়। দিয়ে কি হয়, এরপরে ফাস্ট বোলার নর্মাল যে কনভেনশনাল সুইংটা পায় সেটা লাল বল পালিশ বলে এলো। কি পেলো না, যখন বলটা যখন সিমটা যখন ধরছে তখন একটা দিক এক্সপোজড হচ্ছে হাওয়ার দিকে, সে অনেকটা ঠাস দিয়ে, মানে আমি যদি বাইরের দিকে সিমটা রাখি তাহলে যখন হাওয়ার বিপক্ষে আমি বলটা ছাড়ছি তখন ওই হাওয়া তখন ডান দিকে বাঁ দিকে ঠেলে দিচ্ছে, আউটসুইং হয়ে যাচ্ছে। এবার বলি, এবারে ওইটার ক্ষেত্রে কি হয়, আমি যখন বলটা করছি, যখন রাফ যে এজটা রয়েছে, বলয়টা রয়েছে, রাফ রাউন্ডটা রয়েছে, সেখানে এয়ার সেখানে অ্যাকুমুলেট করছে এবং সে প্রেশারটা কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই আউটসুইং এর সময় বাঁ দিকটা পালিশ থাকার জন্য ও বাঁ দিক থেকে আবার ভেতরে ঢোকাচ্ছে। তার মানে একটা ডেলিভারিতে আউটসুইং এর ডেলিভারির নন সে রিভার্স সুইং পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে যত 60 ওভার অব্দিও যদি রাফটাকে আরো রাফেন করে দেওয়া যায় এবং পলিশটাকে আরো পলিশ করে রাখতে পারে, এবং ডেলিভারিটা যদি বোলারের ডেলিভারির উপর অনেক কিছু নির্ভর করে, কতটা জোরে বল করলেই কিন্তু সুইং ভালো হবে না, কারণ এয়ারে কেটে যাচ্ছে, ও ভাসানোটাই হচ্ছে আসল। এবং যে যত ভালো ব্যাটসম্যানের ক্ষেত্রে লাল বল আর সাদা বলের মধ্যে ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি ব্যাটসম্যান একটু সংক্ষেপে, ব্যাটসম্যান যদি চায় রান করতে তাহলে সাদা বল প্রেফার করবে, যার ভেরিয়েশন অনেক কম। হ্যাঁ, সেই জন্যই কি ওয়ান ডে টি20 তে সাদা বল ব্যবহার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাদা বল ওই জন্য ব্যবহার হয় না, ব্যাটসম্যানের ফেভার বলে, কারণ এন্টারটেইনিং গেমটা হচ্ছে এন্টারটেইনমেন্ট গেম, সেখানে দর্শক 6-4 দেখতে চায়, তাহলে সাদা বল অবভিয়াসলি ভালো। এবং শক্ত বল তুলনায়, মানে সারফেস শক্ত বল, ওর সারফেস তো শক্ত, ওর সিমটা আবার না, এটা অপূর্বদা একটু সিমটা ওর ইনার সিম এবং মেশিন সিম, তার জন্য লাল বলের সিম মানে একটা লাল বল তৈরি করতে মানে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিতে হয়। তো ওই ক্ষেত্রে সাদা বলটাকে হিট করতে খুব সোজা, এবং সবচেয়ে ওয়ানডের ক্ষেত্রে আপনাকে ব্যারিয়ার দেওয়া হচ্ছে অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে গেলি হোয়াইট। আমরা অন্য আলো প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখন 3টে ফরম্যাটে খেলা হয়, আপনার কাছে আমি 3টে ফরম্যাটে আমাদের দেশে আপনার পছন্দের মানে ফার্স্ট 11 যেটা আপনার কাছে জানবো, যে যদি টেস্ট হয়, টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে যে খেলোয়াড়রা আমাদের দেশের ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে যদি আপনাকে বাছতে বলা হয় ফার্স্ট 11 টেস্ট ক্রিকেটে কাদেরকে আপনি অগ্রাধিকার? হ্যাঁ, আমি প্রথমে বলি
আমার যে ইন্ডিয়ার যে অ্যাট প্রেজেন্ট বা সাম্প্রতিক কালের, যদিও আপনাকে মনে করিয়ে দিই যে ওডিআইটা কিন্তু আবার হবে 2027-এ, গতবারে হয়ে গেল, 2027-এ হবে, সেটা সাউথ আফ্রিকা জিম্বাবুয়েতে হবে। আর টি-20টা 2 বছর অন্তর হয়, এটা সামনে বছরই, হ্যাঁ সামনে বছরই ওটা হবে ইউএসএ তে এবং ওয়েস্ট ইন্ডিজে, ওরা দুজন মিলে করছে। আর টেস্টটা তো আপনি জানেন যে 19, 20, 21 3 বছরের সিরিজ, সেই হিসেবে পয়েন্ট 21, 22, 23 এবং 23, 24, 25, এখন 23, 24, 25 চলছে, ইন্ডিয়ার টপে আছে জানবেন টেস্টের র্যাঙ্কে। এবং তার আগের গুলোতে একটু মনে করিয়ে দিই, তার আগের জাস্ট আগের 3 বছরে ইন্ডিয়া রানার্স হয়েছিল এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগের 3 বছরের জন্য হয়েছিল নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন, ইন্ডিয়া রানার্স। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারছে না, অথচ ইন্ডিয়া কিন্তু এই 3-3-3 ধারাবাহিকভাবে গত 8 বছর ধরে বা 7 বছর ধরে টপ ফর্মে করছে, কিন্তু ফাইনাল খেলাটার সময় ইন্ডিয়া সেই টেম্পারমেন্টটা রাখতে পারছে না। বর্তমান সময়ে যদি টেস্ট ক্রিকেটের প্রথম আপনার পছন্দের, হ্যাঁ তাই সেই জন্য বললাম টেস্ট ক্রিকেটটা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে যদি হয়, তাহলে আমি যে 11 জন বলবো, একটা কেবল পার্থক্য করে দেবো, আমি যখন বিদেশে খেলতে যাবো আমি 4টে ফাস্ট বোলার নেবো এবং একটা স্পিনার নেবো, কিন্তু ইন্ডিয়ার মাটিতে আমি 3টে স্পিনার নেবো। দুরকমই বলুন যে আমাদের দেশে হলে কাদের পছন্দ করবে, আর আমাদের দেশে হলে আমি অবভিয়াসলি জয়সওয়াল এবং লেফট হ্যান্ডেড। ও আর একটা কথা, আমরা অনেকদিন পর লেফট হ্যান্ডেড পেয়েছি, একটা মানে গাঙ্গুলির পর গম্ভীরের পর একটা স্টেডি কম বয়সী বলে লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড হলে একটা বোলার তার ডিরেকশনটা ঠিক করতে পারে না, চট করে সে মানে একটা লেন্থে সে রিদম হারিয়ে ফেলে। তো জয়সওয়াল এবং রোহিত এই ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ওপেনিং রাখবো, এবং তারপরেই আমি গিলকে রাখছি। গিল প্রতিশ্রুতি সম্পন্ন, খুব সুন্দর বলটা সাপল করে ও বলটা খেলে এবং ফুটওয়ার্ক খুব ভালো এবং নিটলি ছক্কা মারে, এবং ওই ছক্কার এই প্রভাবটা হচ্ছে টি-20 বা ওডিআই থেকে ওর যাতে ছন্দ নষ্ট না হয়, আমি সেটাই চাইবো। খুব ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে ও আগামী দিনে প্রতিভাত হবে। আর বিরাট কোহলি সম্বন্ধে কিছু নাই, ফার্স্ট ডাউন হচ্ছে 3 নম্বর হচ্ছে গিল, 4 নম্বর হচ্ছে বিরাট কোহলি, আর 5 নম্বরে আমি রাহুলকে আনবো এবং ক্যাপ্টেনশিপ দেবো আমি ওই রোহিতকেই দেবো। এবং যখন ঠান্ডা মাথার প্লেয়ার, খুব ঠান্ডা মাথার প্লেয়ার হচ্ছে রাহুল, KL রাহুল, ওকে আমি ভাইস ক্যাপ্টেন করছি। আর ইদানিং কালে আমি উইকেট কিপিং অনেকদিন পর দেখলাম, ওই ধ্রুব জুরেল, ওর উইকেট কিপিংটা আমার বেশ ভালো লাগলো। আর যদি এটা কন্টিনিউ হতে থাকে, তাহলে টেস্ট ক্রিকেটের একটু অন্য ধরনের উইকেট কিপিং দরকার পড়ে, যেটা টি-20 ওডিআই এর তো একটা ছোট্ট ইয়ের মধ্যে ওর ব্যাপার, এটা অনেক ভেরিয়েশন ঝাঁপাতে হয়। অতএব আমার ধ্রুব জুরেলের পক্ষেই থাকবো। তো আর তথাপি আমি বলছি আমার ওখানে একটা পান অপশন থাকবে, ঋষভ পান্ত, যদিও সুস্থ এবং সুস্থ হয়ে যাওয়ার কথা। আমি যতটা জানি এই মার্চ 2024-এ তার সুস্থ হয়ে যাওয়ার কথা। এগুলো ব্যাটসম্যান চলছে, এবং এইগুলো 6টা ব্যাটসম্যান বলা হয়ে গেল আমার। এরপরে আমি বোলার নিচ্ছি অশ্বিন, তারপর বোলার অলরাউন্ডার নিচ্ছি জাদেজা, অশ্বিন, তাহলে আমার 8টা ব্যাট হয়ে গেল, আর 2টো বোলার ইনক্লুড হলো। দুটোই আপনি কিন্তু স্পিনার বলেছেন। না, আমি ইন্ডিয়ার টিম বলছি। ইন্ডিয়া টিমে জাদেজা, অশ্বিন, কুলদীপ 3জনই খেলবে, আর বুমরা, শামি। আমার এই টিমটা যেটা তৈরি করলাম, তাতে দেখুন 8টা ব্যাটসম্যান রয়েছে, 8 অব্দি ব্যাট রয়েছে। এবং কেন না, 6টা জেনুইন ব্যাটসম্যান, 5টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার এবং 2টো অলরাউন্ডার, আর বাকি 3জন বোলার, যার মধ্যে কুলদীপটা এখন বেশ ভালো ব্যাট করছে। এবং ইন্ডিয়ার মাটিতে এই টিমটা খুব সুন্দর। আপনি কুলদীপ, অশ্বিন আর জাদেজাকে যদি রাখেন, 3জনই স্পিন বোলার, যদি ইন্ডিয়ার যে কোনো মাঠের জন্য এটা লাগবে কম্বিনেশন। আর যদি আমরা এটা বিদেশে খেলতে যাই, আর যদি আমাদের এখানেই যদি আমাদের মোহালিতে খেলা হয় বা একটু ফাস্ট পিচ, যারা ঘাস আছে, তখন সঙ্গে সঙ্গে কুলদীপকে উইথড্র করে নেওয়া যাবে, কারণ অশ্বিন যাদের থাকবে, অশ্বিন অনেক এক্সপিরিয়েন্স, যদিও কুলদীপ উইকেট পাচ্ছে, কিন্তু একটা টেস্টের জন্য অশ্বিন যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং সেখানে আমি সিরাজকে অন্তর্ভুক্ত করবো। আর 12 ম্যান হিসেবে আমি শ্রেয়স আয়ারকে রাখবো, ওর একটা পানিশমেন্ট চলছে। বুমরা শামি তো থাকছি, মানে বুমরা শামি অটোমেটিক। আমার 3টে ফরম্যাটে কয়েকজন অটোমেটিক চয়েস আছে, এইটা তো শুনলেন। এবারে ওডিআইটা বলি। ওডিআইটার ক্ষেত্রে ওই জয়সওয়াল রোহিত ওই কম্বিনেশন, তারপর গিল ওখান থেকে সরে যাচ্ছে, বিরাট 1 নম্বরে আসছে, রাহুল 2 নম্বরে, এবং তারপরই পন্থকে রাখছি। তখন ওই জুড়েল নয়, পন্থ খুব সুন্দর হার্ডি,
এবং রিঙ্কু সিং এর জন্য জায়গাটার জন্য আমি গিলকে সরালাম 6 নম্বরে রিঙ্কু সিং। এবং এরপরেই কিন্তু আমি অনেক টিমতে আমি রাখছি, দুটো দুটো করে আমি অলরাউন্ডার সব টিমই রাখবো। এখানে দুটো অলরাউন্ডার হচ্ছে হার্দিক, হ্যাঁ, এবং যদি হার্দিকের কন্ডিশন ভালো থাকে, আমি এটা একটা আইডিয়াল কন্ডিশন, 50 ওভারের খেলা, এবং জাদেজা অটোমেটিক চয়েস, এবং বুমরা সামি, এবং ইন্ডিয়ার মাঠে খেললে আবার বলি কুলদীপ, আর ইন্ডিয়ার মাঠে না যদি হয় তাহলে সিরাজ। ওডিআইটা তো ফাইনাল হতে হবে, ওডিআইটা তো 2027 হবে। অতএব এখন বর্তমান সময়ের উপর আপনি বলছেন পরিবর্তন হতে পারে, কারণ ফর্ম থাকবে, একদম এখনকার পরিস্থিতি অনুযায়ী এখন না। এবং শ্রেয়স আয়ারকে ওখানে 12 ম্যান রাখছি। আবার টি20তে যদি আসি তাহলে ওখানে একটা ইনক্লুডিং হচ্ছে সূর্য কুমার যাদবকে, জয়সওয়াল, রোহিত অটোমেটিক। আর একটা কথা বলতে পারি, এই রোহিত 3টে ফরম্যাটই কিন্তু ক্যাপ্টেন, জয়সওয়াল, রোহিত, আর কেএল রাহুল যখন খেলবে টিমে, কেএল রাহুল হচ্ছে অটোমেটিক ভাইস ক্যাপ্টেন। খুব ঠান্ডা মাথার প্লেয়ার, খুব সুন্দর প্লেয়ার, এবং জাজমেন্ট ওই যে রিভিউ গুলো নেয় ওর মতো কেউ রিভিউ নিতে পারে না। যদি ওই কিপিং যদি না করে, যদি ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপেও ফিল্ডিং করে, তাহলে রিভিউ। আপনি টি20 কি রেখেছেন? হ্যাঁ, না, ওখানে কেএল রাহুল টি20 প্লেয়ার নয়। টি20 প্লেয়ার যেটা হচ্ছে জয়সওয়াল, রোহিত, এরা দুজনেই হার্ড হিট করতে পারে। বিরাটকে রাখতেই হবে অ্যাঙ্কারিং এর জন্য, যে এই টি20 মানেই তো একটা হুড়ুর করে উইকেট গুলো দিয়ে চলে গেলে হবে না। দুটোর যে বিরাট সব রকমই খেলা পরিস্থিতি অনুযায়ী। আর সূর্য কুমার ভাইস ক্যাপ্টেন থাকবে ওই টিমে, ওখানে রিঙ্কু সিং খেলবে। আর পন্থ অটোমেটিক চয়েস, পন্থ যদি না থাকে, ঈশান কিষান খুব ভালো প্লেয়ার, খুব ভালো উইকেট কিপার। এরপরে কিন্তু জাদেজার আগে আমি অক্সারকে নামিয়ে দেবো। তার কারণ হচ্ছে অক্সারের নিট হিট আছে, যত কটা হিট করে নিট হিট, এবং তারপর অক্সার খুব ভালো ব্যাটসম্যান, অলরাউন্ডার, এবং তারপরে জাদেজা। আর আবার অটোমেটিক যে চয়েস বুমরা সিরাজ থাকছেই। এবং এখানে একটা নতুনত্ব আমি আনছি, যেটা সূর্য কুমারকে এনেছি। কাকে এনেছি দেখুন, সূর্য কুমারকে এনেছি, অক্সারকে এনেছি, আর অর্শদীপকে আনছি। অর্শদীপ হচ্ছে লেফট বাঁ হাত, সে ডায়াগোনালি যখন ওর ওভার দ্য উইকেট, মানে আমাদের রাউন্ড উইকেট ডানহাতির জন্য একদম বিপর্যস্ত করে ছেড়ে দেবে। এই ছেলেটাকে ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না, বিশাল ট্যালেন্ট। তাহলে আমাদের 3টে ফরম্যাটে খেলছে জয়সওয়াল। আপনি বলুন, 3টে ফরম্যাটেই রেখেছেন কমন প্লেয়ার। হ্যাঁ, কমন প্লেয়ার কাকে রেখেছি এটা বলছি। জয়সওয়ালকে আমি রেখেছি, জয়সওয়াল, রোহিত, বিরাট, এবং জাদেজা, বুমরা। এইটা হচ্ছে এই 5জন 3টে ফরম্যাটেই আছে। আপনি কিন্তু স্বামীকে রাখেননি টি20? না, তার স্বামীকে টি20তে রাখিনি। স্বামী টি20 প্লেয়ার নয়, ওকে বাদ বাকি দুটো ফরম্যাটে রেখেছি। হ্যাঁ, ফরম্যাটে রেখেছি, মানে ওয়ানডে এবং টেস্ট। হ্যাঁ, একদম। ঠিক আছে। টি20তে দেখুন, টি20তে এত অল্প ওভারে খেলা, স্পিনার বেশি খেলালে বা স্লো, একটু মিডিয়াম স্লো, এখানে ফাস্ট বল সিরাজ খুব কাজে দেবে। এখন কথা হচ্ছে যে ফাস্ট বল চাই, বুমরা চাই, সিরাজ চাই, ইয়র্কার বল করতে পারবে। আর অর্শদীপ তো দারুণ বল করবে। ওর 10 ওভারের মধ্যে ঠিক মতো খেলাতে হবে ওকে। যাই হোক, টিম নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের কিরকম টিম হতে পারে সম্ভাব্য আপনার পছন্দের, সেটা। এই যে আপনি ছোটবেলার কথা বলছিলেন, টেস্ট ক্রিকেট খেলা আমরা দেখতাম, তখন যদিও ওয়ানডে চালু হয়েছিল, টি20 চালু হয়নি। তা আমরা ছোটবেলায় যে ক্রিকেট খেলা দেখেছি, তখন তো টেলিভিশনেও খেলা দেখা যেত না, মাঠে গিয়ে দেখতে হতো না, টিভিতে দেখা যেত। এখন তো খেলা টেলিভিশনে দেখা যায়, এমনকি মোবাইলে তো খেলা রিভিউ, খেলা নিয়ে আলোচনা সবকিছু, এবং সবাই করতেও পারে। তা আমাদের সময় থেকে বর্তমান সময় ক্রিকেটের জনপ্রিয়তা কতটা বেড়েছে, কিরকম হয়েছে? এখন এই টিভির দৌলতে পরে হটস্টার বা জিও সিনেমা এইগুলো যে দিচ্ছে, অফিসে কাজ করতে করতে দেখছে, বাথরুমে যেতে দেখছে, রান্না করতে করতে দেখছে। এবং ক্রিকেটের প্রতি আগে আমার দিদি খুব ক্রিকেটের ফ্যান ছিলেন, তো উনি মারা গেছেন। তো মেয়েদের আমি চট করে দেখতাম না, এখন মেয়েরা পর্যন্ত জানে, এবং 2-3-তে পড়ে। আমি কি এক্সপার্ট হয়ে কথা বলছি এমন আপনাকে বলতে পারি যে এখনকার সেন্ট জেভিয়ার স্কুলে পড়া 4-5-এর ছেলে আপনাকে এত সুন্দর ব্যাখ্যা দেবে। তার মানে ক্রিকেটটা ওরা গুলে খেয়েছে, প্রত্যেকটা ডেলিভারি দেখে, এবং এতে পড়াশোনা। এখনকার মেয়েরা সত্যি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় মেয়েরা ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল নিয়েও অনেক রকম লেখালেখি তারা করে, ক্রিকেট নিয়েও মেয়েরা নানা রকম প্রতিক্রিয়া জানায়। এইখানে যে আইএসএল ধাঁচের যে একটা টি20 আমাদের দেশে মেয়েদের চালু হয়েছে,
এই T20 চালু হয় যেমন মেয়েদের যারা ক্রিকেটার তাদের যেমন আর্থিকভাবে লাভবান হবে, অনেক নতুন প্লেয়ার উঠে আসছে, এইটা দারুণ করেছে বিসিসিআই। কারণ আমাদের 11 জনের এখন যা দেখি আমি, অস্ট্রেলিয়ার প্রচুর প্লেয়ার, মনে হয় স্টার্কের মিসেস হিলি, খুব সম্ভবত মিসেল স্টার্ক, ও খেলছে ছেলেদের টিমটায়, ওর মিসেস মেয়েদের টিমটার উইকেট কিপার। যে আইপিএল থাকে উইমেন্স প্রিমিয়ার লিগ, তো অস্ট্রেলিয়াতে যে ধরনের প্রচুর মেয়েরা খেলছে, আমাদের ইন্ডিয়াতে এই খেলাটা প্রথম কয়েকজনের মধ্যেই খেলা ছিল। এখন কিন্তু প্রতিটা, যে আপনি কি জানেন যে ইস্ট বেঙ্গল পর্যন্ত মেয়েদের একটা টিম আছে, আমি শুনলাম, এবং এই খেলা কোন ক্লাব স্তরে পর্যন্ত চলে গেছে। এইটা হয়েছে 5টা টিম এখন খেলে, গতবারে ওই 5টা টিম খেলেছিল, গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল, আমি ওটা একটা মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটাল, ওরা রানার্স হয়েছিল। তো এবছরে খেলা চলছে, আপনি হয়তো জানেন। এখন বাংলার মেয়েরা 7টা করে খেলা হয়েছে, বুঝলেন, প্রায় ভার্জ অফ চলে এসছে। এখনো মুম্বাই ইন্ডিয়ান্স 10 পয়েন্ট পেয়ে টপে রয়েছে। তো বাংলার ক্রিকেটার, হ্যাঁ, এই যে এত প্লেয়ার মহিলা, এইটা তো বাইরে থেকেও প্লেয়ার আসছে, আমাদের ইন্ডিয়ার টিমেরও, ইন্ডিয়ার অনেক মেয়েরা সুযোগ পাচ্ছে। বাংলা থেকে 4 জন খেলছে, আমি বাংলা থেকে 4 জন খেলছে, তাদের নামগুলো বলছি। প্রথম কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তিতাস সাধু চুচুড়ার মেয়ে, সে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছে, তিতাস। ও এছাড়া ওই টিমই, খুব সম্ভবত ওই টিমই অপর্ণা মন্ডল বলে রয়েছে, সে হচ্ছে ওই উত্তর 24 পরগনার খর্দা এরকম জায়গার, মোট কথা উত্তর 24 পরগনার মেয়ে, এখান থেকে উঠে এসছে। আর একজন শিলিগুড়ির খেলছে, সে হচ্ছে কি না রিচা ঘোষ, সে উইকেট কিপিং করে, ব্যাটসম্যান। সে হচ্ছে স্মৃতি মান্দানার টিমটা, মানে হচ্ছে ব্যাঙ্গালোর কি বলছে চ্যালেঞ্জার, আরসিবিতে খেলে। আর একটা প্লেয়ার যেটা আমরা কেউ জানতাম না, মানে একদম স্লাম থেকে উঠে এসছে, পাটসার কাছে ওই মেট্রোপলিটন বাইপাসের ধারে ঝুপড়ি থেকে উঠে এসছে মেয়েটি, মানে আমি তার জন্য প্রচন্ড গর্ববোধ করছি। তিনি হচ্ছেন সাইকা ইসাক। এরা যদি লাভবান হয় সত্যি খুব ভালো লাগবে, খুব আর্থিকভাবে লাভবান হবে, পরে সুযোগ পাবে টিমে, এবং এটা আরো প্রসার করবে। কারণ মেয়েদের ক্রিকেটে এখন প্রচুর দর্শক হচ্ছে, আমি দেখছি, আমি সুযোগ পেলে মেয়েদের খেলাও দেখি, এবং তারা একটা মানে খেলছে। আমি বলবো আমাদের কিছু রঞ্জি ট্রফির অনেক প্লেয়ার চেয়ে অনেক ভালো খেলছে। আমাদের ঝুলন গোস্বামী দেখিয়ে দিয়েছে যে গোস্বামী তো বিশ্বের সেরা বোলার ছিলেন তার সময়। এখন যে এই যে মহিলারা খেলছে, এমনি আমরা যেটা দেখতে পাই যে এত পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট হয় ছেলেদের, বিশেষত আমি যদি শুরু কথা বলি যে আমরা যখন শুরু করেছিলাম তখন অনেক টেনিস ক্রিকেট হতো, আপনার সময়ও নিশ্চয়ই টেনিস ক্রিকেট হয়েছে, কিরকম টেনিস ক্রিকেট? আচ্ছা, টেনিস ক্রিকেটটা আমরা যখন থেকে শুরু করেছি, অ্যাকচুয়ালি তখন তো ক্রিকেটের এত প্রসার ছিল না, এবং ফুটবলটা লেস বেলে যেমন খেলতাম, তেমন ক্রিকেটেও আমাদের টাউন হলে লন টেনিস খেলা হতো। সেই বলগুলোই আমরা সরকার স্পোর্টস থেকে কম দামে কিনে আনতাম, বা সরকার স্পোর্টস থেকেই আমরা বলগুলো কিনতাম। ওরা ওখানে কিভাবে হয়, তার উপরে রোঁয়াটা উঠে যেত ন্যাড়া, সেই বল আমাদের টেনিসের জন্য খুব ভালো ছিল, বল করার ক্ষেত্রে গ্রিপিং এর জন্য ভালো ছিল, সেই বল কিনে এনে আমরা প্রথম খেলতাম। পরে আমি তো খুব কম খেলেছি, মানে তুলনায়, মানে উঁচু জায়গায় খেলতে পারিনি, টেনিসটা চুটিয়ে খেলেছি। আমাদের পাড়ার এখানে একটা মাঠ ছিল, সেখানে আমরা এই ক্লাব মানে ভাগ করে করে খেলছি, মানে তেলমারি উত্তর, আমি তেলমারি রয়েছি, তেলমারি উত্তর, তেলমারি দক্ষিণ, মানে এই অঞ্চলে সদগোপ চাষাদের বাড়ি, খুব চাষা ভার্সেস আদার্স, এইভাবে খেলতাম। আমাদের যিনি কোচ ছিলেন, তিনি আমার জামাইবাবু, কল্যাণ সিটির সঙ্গে খেলতেন, এবং এই বর্ধমান ডিস্ট্রিক্টের হয়ে খেলেছিলেন। তিনি অশোক মুখার্জি, বড় অশোক মুখার্জি, দুটো অশোক মুখার্জি ছিল, একটা ছোট অশোক মুখার্জি ভাতচালা, তো বড় অশোক মুখার্জি, উনি আমাদের ধরে সাইড অন ব্যাটিং চান্স শেখানো, বোলিং যে খানটা ইয়ের দিকে থাকবে, ব্যাটসম্যানের দিকে সাইড অন বোলিং অ্যাকশন,
এই সমস্তগুলো উনি আমাদের শিখিয়েছেন ধরে ধরে, এবং আমরা তার কাছ থেকে প্রথমে প্রথমে অনেক বিখ্যাত প্লেয়ার আমরা জানি, যেটা সচিনও কিছুদিন আগে বলেছে, বোম্বেতে একটা স্ট্রিট ক্রিকেট, টেনিসের স্ট্রিট ক্রিকেট উদ্বোধনের সময় বলেছে, আমি যদি প্রথমে টেনিস, স্ট্রিট ক্রিকেট টেনিস দিয়ে শুরু করেছিলাম এবং আমার খেলা দেখে দাদা বুঝেছিল, আমাকে নিয়ে গেছিল। এই যে সেরকম একদম ভালো প্রশ্ন করেছে, যে ভালো টেনিস ক্রিকেটটা খেলতে পারবে তার সে মানে টেকনিক্যালি হেভি সাউন্ড হয়ে যাবে। তার কারণ হচ্ছে টেনিস এর বল খুব উছাল হয়, এবং তার যদি মানে 3/4 বল হয় তাহলে তো উপর দিয়ে চলে যাবে। একটু গুড লেন্থ যদি বল হয় তাহলে সেই বলটা খেলা এবং ছাড়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ব্যাটের কাছে আসছে, আপনি এইভাবে নিয়ে স্লিপে গালিতে পয়েন্টে ক্যাচ দিয়ে চলে যাচ্ছেন, কি ফরওয়ার্ড শট লেগে ব্যাকওয়ার্ড শট লেগে, এই জায়গাটায় ডান হাতটা লুজ করে দিতে হয়, বাঁ হাতটা পুরো উইথড্র করে নিতে হয়। এই যে খেলা শেখাটা, টেনিসের যে উপরের উছাল বলগুলো খেলা, এবং টেনিসে গ্রাউন্ডে দেখে শট করা এবং ক্যাচ পিস হয়ে যায়, অনেক ডিউসে সেটা খুব কম হয়। এই ক্যাচ হয়ে যায়, ক্যাচ হয়ে যায়, যাতে ক্যাচ না হয় সেইভাবে প্র্যাকটিস করা। টেনিসে বাউন্সটা বেশি বলে। এইবার আগেও টেনিস খেলা হতো, এখনো অনেক টেনিস টুর্নামেন্ট প্রচুর হয়, কিন্তু ছেলেদের যত টেনিস টুর্নামেন্ট হয়, টেনিস বলের টুর্নামেন্ট হয়, মেয়েদের কি তুলনায় কম হয়? আমি মেয়েদের সত্যি কথা বলতে আমার বছরে মেয়েদের খেলা খুব একটা পড়েনি, যদিও আমি দেখেছি মানে বাইরে আমি এই খেলা মেয়েদেরকে খেলতে দেখেছি। আমি একটি কলকাতাতে ইয়ে কি বলে ওগুলোকে, আবাস কমপ্লেক্স, একটা কমপ্লেক্সে বিয়ে বাড়িতে গেছিলাম, বিকেল থেকে ছিলাম, দেখলাম একদল মেয়ে নেমে তাদের ওই মাঠটাতে ক্রিকেট খেলছে। সেটা আমি অবাক হয়ে গেছিলাম, টেনিস খেলছে। তার মানে কলকাতায় তো আমি থাকি না, হয়তো কলকাতার অনেক জায়গাতে, কিন্তু আমাদের শহরে যে হারে মানে যত সংখ্যায় টেনিস ক্রিকেটের টুর্নামেন্ট হয় ছেলেদের, সেইখানে যদি মেয়েদেরও কিছু টুর্নামেন্ট টেনিস ক্রিকেট হয় তাহলে তো অনেক আকর্ষণীয় হবে। প্রথমেই ডিউসে খেলতে অনেক সমস্যা হয়, চোট আঘাতের ব্যাপার থাকে, হ্যাঁ হেলমেট থাকে, প্যাড লাগে, সেইটা কি একটু দরকার আছে? এটা খুব দরকার আছে। এটাকেও স্পন্সর করলে এই ধরনের যেগুলো আমাদের ছেলেদের ক্ষেত্রে ডে নাইট বা নাইটে, আমাদের পরে তো নাইটেও হতো, তো এইগুলো যদি করে তো খুব ভালো হয়। এই আমাদের এখানে যেমন ভাতচালা ইউনাইটেড একটা সময় টানা করতো ক্রিকেটটা, সেটা আমরা দেখতে যেতাম, বাইরে থেকে প্লেয়ার আসতো খেপ খেলার জন্য, বড় বড় প্লেয়ার টেনিস খেলতে আসতো। তো এইরকম যদি মেয়েদেরও এরকম করা হয় খুব। যাই হোক, আমরা ক্রিকেটের 3টে ফরম্যাট নিয়ে আলোচনা করলাম, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, T20, এবং তার পাশাপাশি আমরা শেষের দিকে টেনিস ক্রিকেট নিয়েও আমরা সুব্রত বাবুর কাছ থেকে, সুব্রত হাজার কাছ থেকে ওনার মূল্যবান মতামত পেলাম। এত সুন্দরভাবে উনি বিশ্লেষণ করার জন্য বর্ধমানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আগামী দিনে নিশ্চয়ই আবার আমরা যদি সুযোগ পাই ওনার সঙ্গে এরকম আলোচনায় যোগ দেবো। নমস্কার, ধন্যবাদ।